ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আমি কই যেতেছি। হ্যাঁ, আমি যেতেছি বালি, ইন্দোনেশিয়া বালি। এইটা আমার সোলো ট্রিপ। এটা আমার ফার্স্ট টাইম বালিতে ট্যুর। জানি না কেমন হইব, তবে আশা করি বেটার কিছু এক্সপিরিয়েন্স করবো। কি বোরিং একটা এন্ট্রি ছিল। আসলে আমি ক্যামেরার সামনে একটু শাই ফিল করতেছিলাম, কারণ আমার আশেপাশে প্রচন্ড পরিমাণ মানুষ ছিল তাই। হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের সফর শুরু করতেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে। বাসা থেকে আসার সময় আমি ভিডিও করতে পারি নাই, কারণ আমার সাথে ছিল আমার বাবা। যতক্ষণ উনি আমার সাথে ছিল ততক্ষণ শুধু জ্ঞানই দিতেছিল। এই যে উনি হচ্ছেন আমার বাবা। আব্বুর প্রত্যেকটা কথা আমি খুব রেসপেক্ট করি এবং তা মানিও, কিন্তু যখন তিনি বলে বাবা বাহিরের কেউ কিছু দিলে খাবা না, বুঝছো? মানে কি বলবো, যাই হোক। আব্বুর কথা শুনলে মনে হয় এখন আমি স্কুলে যেতেছি। আসলে সে আমাকে নিয়ে চিন্তিত, তাই হয়তো বা এইসব বলতেছিল। এখন তাকে কে বুঝাবে, তার ছেলে যে এখন বড় হয়ে গেছে। যাই হোক, হয়তো সে এভাবে ভালোবাসা প্রকাশ করে। এবার বোর্ডিং পাসটা কালেক্ট করা যাক। আমার আজকের সফর হতে যাচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্সে। আমি প্রথমে বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে চেয়েছিলাম, বাট একটা জিনিস দেখার পর আর সাহস করতে পারি নাই। ওয়েট, আপনাদেরকেও দেখাচ্ছি। কাজ না করার জন্য অল্প কিছুক্ষণের মধ্যে বড় ইঞ্জিন স্টার্ট হয়েছে। কেবিনের টেম্পারেচার ঠিক হয়ে যাবে। আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অনুগ্রহ করে ধৈর্য ও সহযোগিতার জন্য। মানে কি যে বলবো, তাদের প্লেনের এসি নাকি বন্ধ হয়ে যায়। সব দেখার পর আমি আর সাহসী করতে পারি নাই। সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই এই বোর্ডটি ভালো করে দেখে নিন। এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনি প্লেনে ক্যারি করতে পারবেন না। যাক, সিরিয়াল পার করে বোর্ডিং পাস কালেক্ট করলাম। আমাকে একটি ছোট্ট স্লিপ দিয়েছিল, যেটার মধ্যে আমার নাম, পাসপোর্ট নাম্বার এবং সিট নাম্বারও লিখতে বলতেছিল। যাক, সবকিছু ফিল আপ করা শেষ। এবার আমরা ফেস করব ইমিগ্রেশন। এইবার আমি একটু ফিল করতেছি প্রবেশপত্র নিয়ে এখন পরীক্ষার হলে ঢুকবো। আসলে আমরা যারা ট্রাভেলার, আমরা কম বেশ সবাই জানি বাংলাদেশের ইমিগ্রেশন কোনো পরীক্ষার হল বা চাকরির ইন্টারভিউ থেকে কম না। যাই হোক, কাগজপত্র সব ঠিকঠাক থাকলে কোনো টেনশন নাই। সবার উদ্দেশ্যে বলতেছি, তারা যাই জিজ্ঞেস করবে কনফিডেন্সলি উত্তর দিবেন। ইমিগ্রেশন শেষ করে পাসপোর্টটি হাতে পেলাম। আমার ইমিগ্রেশন ছিল একদমই স্মুথ। তার কারণ হলো আমার পূর্বের কিছু এক্সপিরিয়েন্স ছিল এবং আমার ট্রাভেল হিস্টরি ছিল খুবই ভালো, তাই বেশি একটা ঝামেলা করেনি। এইবার ভিসা নিয়ে একটু কথা বলি। ফার্স্টে আমি ডিসাইড করছিলাম থাইল্যান্ড যাব, বাট থাইল্যান্ড ভিসা নিয়ে যেই পরিমাণ মারামারি চলতেছিল, তাই ওইদিকে আমি আর ট্রাই করিনি। ইন্দোনেশিয়ার ভিসার রেশিওটা খুবই ভালো ছিল, এই জন্য সুযোগে আমিও ভিসাটি করিয়ে নিলাম। আমি একটা এজেন্সির মাধ্যমে ভিসাটি করিয়েছি। ভিসা বাবদক মোটামুটি আমার 12,000 টাকার মতো খরচ হয়েছে। হয়তো নিজে নিজে অ্যাপ্লাই করলে আরো কম খরচে করতে পারতাম। আর সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর মোটামুটি 15 দিনের মতো সময় লাগে ভিসা আসতে। যাক, কোনো প্রকার ঝামেলা ছাড়াই প্লেনে উঠে গেলাম। বোর্ডিং পাস নেওয়ার সময় আমি সবসময় চেষ্টা করি উইন্ডো সিট নেওয়ার জন্য। আজও আর ব্যতিক্রম কিছু করলাম না, উইন্ডো সিটটাই নিয়ে নিলাম। প্রতিটা সিটের উপরেই এরকম ব্ল্যাঙ্কেট এবং পিলো ছিল একটা করে। যাক, ঘুম আসলে একটু আরাম করে ঘুমানো যাবে। Buka ruang penyimpanan di atas. Merokok dan pura rokok elektronik dilarang sama sekali. Mengejas alat tersebut juga tidak dibenarkan. Penggunaan peralatan elektronik tidak dibenarkan semasa demonstrasi keselamatan. Anda juga diingatkan supaya peka pada semua pemain terdapat di dalam penerbangan ini. Terima kasih. A very good morning, ladies and gentlemen, boys and girls. Please store your belongings in the main compartment or keep small items under the seat in front of you. We recommend you utilize the space within the seat in front of you for storing smaller personal items, except the emergency exit area, aisles, and bulkhead area. Allow you to ensure belongings remains within your flight while also freeing up the overhead compartment for larger items. Be careful when opening the overhead compartment. For safety and security reasons, passengers are reminded to look after your valuables and personal belongings at all times. ফ্লাই করার সময় হয়ে গেছে। ফ্লাই করার আগে যখন লাইটগুলো এরকম ডিম করে দেয়, জিনিসটা আমার কাছে খুবই কুল লাগে।
রাত্রেবেলা ঢাকাটা কিন্তু উপর থেকে খুবই সুন্দর লাগতেছে, চারদিকে শুধু লাইটিং আর লাইটিং, মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি। এবার ফ্লাইট নিয়ে একটু কথা বলি। ঢাকা থেকে ডিরেক্ট কোনো ফ্লাইট নেই ইন্দোনেশিয়ার, তাই আমার ট্রানজিট নিতে হয়েছে। ফার্স্টে আমি যাব মালয়েশিয়াতে আমার মোটামুটি 4 ঘন্টার একটা ট্রানজিট। মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে 4 ঘন্টা পর আমি আরেকটা ফ্লাইট নিয়ে সোজাসুজি বালিতে পৌঁছাবো। এইটাই হলো আমার ফ্লাইটের আইটিনারি। আমার আশেপাশে যারাই ছিল সবাই একদম ঘুমের জগতে চলে গেছে, এদিকে আমার একটু ঘুম আসতেছে না, কারণ আমি যখন কোনো কিছু নিয়ে এক্সাইটেড থাকি তখন আমার একটু ঘুম আসে না। আমার সামনে কিছু ম্যাগাজিন ছিল, আমি এগুলো দেখতেছিলাম আর হঠাৎ একটা জিনিস আবিষ্কার করলাম। ম্যাগাজিনের প্রথম কিছু পেজ ছিল ঠিকঠাক, পরের কিছু পেজ ছিল আবার উল্টো, বুঝলাম না বিষয়টা কি। যাক, টাইম পাস করতে করতে এবার ডিনারের সময় হয়ে গেছে। আসলে আমি একটু কনফিউজ, এখন কি রাত্রে ডিনার করতেছি নাকি সকালের ব্রেকফাস্ট করতেছি। আমার ফ্লাইট টাইম ছিল রাত্রে 2টা বাজে, তো প্লেন ফ্লাই হওয়ার পর মোটামুটি এখন 4টা বাজে, তাই ভাবতেছি এটা কি। যাই হোক, আমার খুব ক্ষুধা লাগছে, আগে খেয়ে নেই পরে কথা বলি। এইখানে কি কি ছিল আমি একটু এক্সপ্লেইন করি। এটা হলো সবজি, আর এটা দেখে মনে হইতেছে ফিন্নি বা ক্ষীর হবে। মেইন আইটেমে ছিল রাইস আর চিকেন, কিছু ছোট ছোট জিনিস ছিল যেমন একটা ওয়াটার বোতল প্লাস একটা ব্রেড, আর সাথে ছিল সামান্য বাটার। আগে খাবারটা শেষ করি, তারপরে এটা রিভিউ দিচ্ছি খাবারের মান কি রকম। খাবারটা প্রচন্ড গরম ছিল, দেখতে মনে হইতেছিল মাত্রই রান্না করা হয়েছে। খাবারটা শেষ করলাম, মোটামুটি খাবারটা ঠিকঠাক ছিল। লাস্ট টাইমে এই বাদাম বা নাটস, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। খাবার দাবারের পরে এবার সিরিয়াল দিলাম ওয়াশরুমে। আমার উদ্দেশ্যে একটা জিনিস বলে রাখি, প্লেন টেক ওভারের আগে যদি আপনার ওয়াশরুম পায় তাহলে অবশ্যই সেরে নেবেন, না হলে পরে বিপদে পড়বে। কারণ আকাশে যখন প্লেন ফ্লাই করে তখন আপনাকে সাথে সাথে ওয়াশরুমে যেতে দিবে না, যতক্ষণ না পর্যন্ত প্লেন একটা জায়গায় স্থির হচ্ছে ততক্ষণ আপনাকে ওয়াশরুমে যেতে দিবে না। ওয়াশরুম থেকে আসার পর আমি একটা জিনিস খেয়াল করলাম, প্রতিটা সিটের পিছনে এরকম চার্জিং এর জন্য ব্যবস্থা আছে। বিষয়টা খুব ভালোই লাগলো। এখন আমরা মেঘের উপর থেকে সানরাইজ দেখবো, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। শুভ সকাল সবাইকে, এবং সবাইকে স্বাগতম মালয়েশিয়া কুয়ালালামপুরে। এখন সময় হয়ে গেছে ল্যান্ড করার। যাক, ভালোই ভালোই ল্যান্ড করতে পারলাম। এই এয়ারপোর্টে আমার অলরেডি একবার আসা হয়েছে। যখন আমি মালয়েশিয়া ঘুরতে আসছিলাম তখন ওইটাই ছিল আমার জীবনের প্রথম ফ্লাইট। তখন আমি অনেক ভয়ে ভয়ে ছিলাম, কি করব কি না করব কোনো কিছুই বুঝতেছিলাম না। বাট এখন কনফিডেন্স লেভেল অনেকটাই হাই। আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি, যদি জীবনে রিস্ক না নেই তাহলে কোনো কিছু শিখতে পারবো না। আর সবচেয়ে বড় জিনিস ফ্যামিলির সাপোর্ট, মা বাবার দোয়া যদি সাথে থাকে তাহলে জীবনে কোনো জায়গায় আটকাবো না আশা করি। এবার একটু ফ্রেশ হয়ে নেই, কারণ মোটামুটি 4 ঘন্টা এই এয়ারপোর্টে আমার কাটাতে হবে। আমার সেকেন্ড ফ্লাইট হতে এখনো 3 ঘন্টা বাকি আছে। এখন আমি এই 3 ঘন্টা কি করব আমি নিজেও জানি না, তাই আমি চিন্তা করলাম আমার সেকেন্ড ফ্লাইটের গেট নাম্বার আগে খুঁজে বের করি, তারপর দেখা যাক কি করা যায়। পুরো প্যারায় পড়ে গেছে, মানে ফ্লাইট খুঁজে পাইতেছি না, বুঝতেছি না কই পাবো। আমি একটু টেনশন ফিল করতেছিলাম, কারণ প্রতিটা ড্যাশবোর্ডে চেক করতেছি, বাট আমার ফ্লাইট নাম্বার কোথাও নাই। এখন আমি যদি সঠিক সময়ের মধ্যে আমার গেট নাম্বার না খুঁজে পাই তাহলে আমি ফ্লাইটটা মিস করব। আমি এতক্ষণ টার্মিনাল 2 এ ছিলাম, তাই চিন্তা করলাম টার্মিনাল 1 এ গিয়ে দেখি কোনো আপডেট পাওয়া যায় কিনা। এই তো এখানে একটা ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, দেখি আমার ফ্লাইট নাম্বারটা খুঁজে পাই কিনা। আমাকে দেখতেই লাগতেছে আমি কতটা টেনশনে আছি। আসলেই আমি অনেক টেনশনে আছি, কারণ ফ্লাইটটা মিস হলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। ওহ, মনে হয় পাইছি। এই তো ছোট্ট করে লেখা আছে MH0851 ডেনপাসার, গেট নাম্বার হলো H10। যাক, এখন একটু শান্তি লাগতেছে। এবার H10 গেট নাম্বারের সামনে যাওয়া যায়। জিনিসটা আরো সহজ হতো যদি আমি কারো হেল্প নিতাম, বাট আমি এই জিনিসটা ততক্ষণ পর্যন্ত করি না যতক্ষণ পর্যন্ত আমি হার না মানছি। যেহেতু আমি একা ট্রাভেল করছি তাই আমি প্রত্যেকটা কাজ একাই করার চেষ্টা করছি। আচ্ছা, গেট নাম্বার নিয়ে এতটা কনফিউশন কেন ছিল আমি দেখাচ্ছি। এইটা আমার ঢাকা থেকে কুয়ালালামপুরের বোর্ডিং পাস ছিল। এই তো এইখানে ছোট্ট করে মেনশন করা আছে গেট নাম্বার। এইটা হলো
আমার কুয়ালালামপুর থেকে দেনপাসারের বোর্ডিং পাস, বাট এটার মধ্যে কোনো প্রকার গেট মেনশন ছিল না, এই জন্য একটু প্যারা হয়ে গেছিল আর কি। যাক, ব্যাপার না, এইসব বড় বড় এয়ারপোর্টে এইসব ছোট ছোট বিষয় হতেই থাকে। এখন মূল বিষয় হলো আমার এখনো 2 ঘন্টা 30 মিনিট বাকি আছে ফ্লাইটের। কেন জানি নিজের উপরে খুব রাগ হচ্ছে। তো তাড়াতাড়ি কি দরকার ছিল গেট নাম্বার খুঁজে বের করার? এখন করার মতো কিছুই নাই। বোরিং টাইম কাটানোর জন্য চিন্তা করলাম কিছুক্ষণ ছবি তুলি। ছবি তুলতে গিয়ে হঠাৎ মনে হলো আমি এই ড্রেস আপে অলরেডি অনেকগুলো ছবি তুলে ফেলছি। দেন আমি ট্রাই করলাম এক্সিলেটর একটু আরাম খাওয়া যায় কিনা। এবার দেখি একটু ঘুমানো যায় কিনা, তাও যদি একটু সময়টা কাটে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। সরি ভাই, আর পারতাছি না ওভার অ্যাক্টিং করতে। আমি মনে হয় আসলেই পাগল হয়ে গেছি। এই এয়ারপোর্টে মোটামুটি 2-3 ঘন্টা কাটায় আমার মাথা মোথা সব গেছে। যাই হোক, সময়টাও প্রায় শেষ পর্যায়ে ছিল, তাই আমি চিন্তা করলাম এবার আমার ফ্লাইটের গেট নাম্বারের সামনে যাওয়া যাক। বাট এই জায়গায় এসে আমি একটু হতভম্ব হয়ে গেলাম। কারণটা হলো এতক্ষণ আমার ফ্লাইট দেখাইতেছিল H10 এ, কিন্তু এখন শো করতেছে H4 এ। আসলে আমি কি পাগল হয়ে গেছি নাকি? ये बिक गई है गवर्नमेंट। अब गवर्नमेंट में कुछ नहीं है। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं। मादर থাক থাক আন্টি, আর বকা টকা দিয়েন না, মানুষ হইতেই তো ভুল, তাই না? যাই হোক, H4 গেটের সামনে এসে দেখি মানুষ অলরেডি সিরিয়ালে দাঁড়ায় আছে, তাই আমিও দাঁড়িয়ে গেলাম। আর সহ্য হচ্ছে না, আর কতক্ষণে পৌঁছাবো শুধু এটাই চিন্তা করতেছি। এত লম্বা একটা জার্নি করার পর আবার এয়ারপোর্টে বসে থাকা খুবই বিরক্তজনক। এই ফ্লাইটে দেখানোর মতো কিছুই ছিল না, সকল ফ্যাসিলিটিস গুলো ছিল একদম সেম, শুধু একটা জিনিসই ডিফারেন্ট ছিল, আমি এই জায়গায় শুধু একাই বাঙালি। থাক, মায়া করে লাভ নাই, কারণ আমি একা ঘুরতে বেশি পছন্দ করি। যত কিছুই হোক, মানে এত জার্নি করার পরে মানে খুব সহি সালামত পৌঁছাইতে পারছি, এটা অনেক বড় কিছু। মানে এটা অনেক বড় পাওয়া। তাদের এয়ারপোর্টটা খুবই সুন্দরভাবে সাজানো ছিল, জানি ফিল হইতেছিল না এটা কোনো এয়ারপোর্ট। দেখলে মনে হইতেছে বড় কোনো শপিং মল। সবই ঠিকঠাক ছিল, শুধু ইমিগ্রেশনের সিরিয়াল দেখা মাথায় আকাশ ভেঙে পড়লো। যাই হোক, সবার সাথে যুদ্ধ করে ইমিগ্রেশন শেষ করে পাসপোর্টটা হাতে পেলাম। অনেক কিছু জিজ্ঞেস করলো, পরে দেখলো যে আমি 2-1টা দেশ ঘোরা আছে আমার, প্লাস আমার রিটার্ন টিকিট আছে, হোটেল বুকিং আছে, তো ছেড়ে দিল। মানে বেশি একটা ভেজাল করা নেই। মালয়েশিয়ার থেকে একটু কমই করছে। বাইরে যাওয়ার পথে সিমের দোকান পেয়ে গেলাম। সিমটা আগে নিয়ে নেই, কারণ বাইরে ইন্টারনেট ছাড়া চলতেই পারবো না। বাংলাদেশ থেকে আমি অল্প কিছু রুপাইয়া নিয়ে আসছিলাম এই দেশে, এখন সেটা দিয়ে সিম কিনলাম আর ট্যাক্সি ভাড়া দিব। বের হয়ে সাথে সাথে আমি গাড়ি বুকিং দেই, আর আমার গাড়ি চলেও আসছে। ও সরি, আমার গাড়ি না, ভাড়ার গাড়ি আর কি। প্লেন ল্যান্ড হয়েছে দুপুর 3টা বা 3:30টার দিকে, কিন্তু ইমিগ্রেশন শেষ করে বের হতে হতেই রাতই হয়ে গেছে। সোজা হোটেলে চলে আসলাম, আগে চেক ইন করি, তারপর দেখি বের হতে পারি কিনা। তারা কিছু ফর্মালিটিস পালন করতেছিল তাদের সেফটির জন্য। ওই তো রুমগুলো দেখা যাচ্ছে। এবার আমি একটু কটেজ সিস্টেমের রুম নিয়েছি, কারণ 4 দেওয়ালের মধ্যে আর থাকতে ভালো লাগতেছিল না, তাই চিন্তা করলাম ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স করা যায়। আমি এই হোটেলটা বাংলাদেশ থেকেই কনফার্ম করে এসেছিলাম, যাতে ইমিগ্রেশনে কোনো ঝামেলা না করতে পারে। আর অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমার এরকম কটেজের রুমে থাকা। আসুন আপনাদেরকে রুমটা দেখানো যাক। রুমটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, যেরকমটা ছবিতে ছিল ওই রকমই, কিন্তু আমি আরেকটু বেশি আশা করেছিলাম। রুমটা মোটামুটি ভালোই বড় ছিল এবং ফ্রেশ ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই। ওয়াশরুম উল্টাপাল্টা হলে আমি এই জায়গায় থাকতেই পারতাম না। ইচ্ছা ছিল আজকে বিকালের মধ্যে আসমু, আইসা বিকেলের মধ্যে কি দুপুরের মধ্যে, মানে আমার একদম পুরা নামার কথা ছিল আর কি। নামছি দুপুরের মধ্যেই, কিন্তু আমার বেরোতে হইতে একদম সন্ধ্যা হয়ে গেছে গা। তো ইচ্ছা ছিল যে যদি বিকেলের আগে আগে বের হইতে পারতাম তাহলে একটা স্পটে ঘুরতে যেতাম, কিন্তু ওটার হইলো না। যাক, ব্যাপার না, সমস্যা নাই, এগুলা হয়। মানে নতুন একটা ইমিগ্রেশন বা নতুন একটা কান্ট্রির ইমিগ্রেশন পার করাটা এত সহজ না। আর মানে যদি হয় এটা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, মানে বাঙালি ঘরে তো আরো প্যারা দেয়, তারও বাকিটা তো বাদ দিলাম। যাই হোক, ব্যাপার না। এখন আমি একটু বাইরে যাবো, দেখি কিছু খাওয়া যায় কিনা, আমার খুব ক্ষুধা লাগছে, যে আউটসাইডে কিছু পাই কিনা খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।